রাত তখন 2:45। আমি করিডোরের এক মাথায় একটা টুলের উপরে বসে ডিউটি দিচ্ছি। এখানে একটু বলে রাখি, আমার নাম গোবিন্দ শাসমল। আমি কলকাতা পুলিশের একজন এএসআই। হাইকোর্টে মাঝে মধ্যেই আমার নাইট শিফটের ডিউটি হয়। আজকেও তেমনই একটি দিনের ঘটনা আপনাদেরকে বলছি। হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ের এই করিডোর প্রায় 30 থেকে 35 গজ লম্বা। এই করিডোরের এক মাথায় একটা টুলের ওপরে বসে আমি ডিউটি দিচ্ছি। তার ঠিক বিপরীত প্রান্তে একটা বাথরুম এবং তার পাশে লিফট। টুলে অনেকক্ষণ বসে থাকতে থাকতে চোখটা কেমন একটু লেগে এসেছিল। এমন সময় জল পড়ার আওয়াজে আমার তন্দ্রা কাটল। আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম। আওয়াজটা বলাই বাহুল্য সেখান থেকেই আসছিল। গিয়ে দেখলাম কলের নবটি খোলা, গোটা বাথরুম জলে ভেসে যাচ্ছে। সাধারণত কেয়ারটেকার সন্ধ্যের পর কোর্টের সব কিছু চেক করে চলে যায়। তাছাড়া আমি যখন এখানে প্রথম এলাম, অর্থাৎ আমার ডিউটি আওয়ার্স যখন শুরু হলো, তখন তো কলটা ঠিকই ছিল। তাহলে হয়তো নবে কোনো প্রবলেম হবে এই ভেবে আমি নব ঘুরিয়ে কলটি বন্ধ করে আবার আমার জায়গায় ফিরে এলাম। কিছু সময় পর আবার জল পড়ার আওয়াজ পেলাম এবং আওয়াজটি আসছে সেই বাথরুম থেকে। আমি এবার একটু অবাকই হলাম। ধীরে ধীরে আবার বাথরুমের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম সেই একই দৃশ্য, জল পড়ে গোটা বাথরুম ভেসে যাচ্ছে। মনে মনে ভাবলাম হয়তো নবটির কোনো গোলযোগ ঘটেছে। সুতরাং আমি নবটিকে চেক করলাম। তারপর এদিক ওদিক ঘুরিয়ে যখন কোনো গোলযোগ চোখে পড়ল না, তখন আমার মনের ভেতরটা কেমন যেন খচখচ করতে লাগলো। আমি আবার কলটিকে বন্ধ করে নিজের জায়গায় ফিরে এলাম। কিন্তু ঠিক কিছু সময় পর আবার সেই একই শব্দ। তবে এবার কিন্তু জল পড়ার শব্দের সাথে যুক্ত হয়েছে নতুন আরেকটি শব্দ। হ্যাঁ, একটি লিফটের শব্দ। আমি আসার সময় অবশ্য সিঁড়ি দিয়ে এসেছি এবং আমার পর আর কেউ এই ফ্লোরে আসেনি। সুতরাং লিফট এখনো নিচেই আছে। শব্দটা নিচের থেকেই আসছে। শব্দ শুনে মনে হচ্ছে কে যেন নিচ থেকে উঠে আসছে লিফটে করে। আমি ধীরে ধীরে লিফটের দিকে এগোতে লাগলাম। এবার ঘটাং করে একটা আওয়াজ হলো, অর্থাৎ লিফট আমার ফ্লোরে এসে দাঁড়ালো। আমি আশা করছি হয়তো কেউ এবার লিফট থেকে বেরোবে। তখন আমি হাঁটছি। লিফট পর্যন্ত পৌঁছাতে আরো 10 গজ, কিন্তু কেউ বেরোচ্ছে না। ধীরে ধীরে আমি হাঁটতে হাঁটতে এবার লিফটের সামনে এলাম। তারপর যা দেখলাম তাতে আমার সমগ্র শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি পরিষ্কার শুনেছি লিফট ওপরে উঠছি, কিন্তু এই কি, লিফট যেমন নিচে ছিল তেমনই আছে। আর সব থেকে বড় কথা, লিফট বন্ধ, তাতে কোনো ইলেকট্রিসিটি নেই। আমার শির দাঁড়াবে ঠান্ডা জলের একটা স্রোত নেমে গেল। ভয়ে আমি রীতিমতো আড়ষ্ট হতে শুরু করলাম। এদিকে হঠাৎ করে খেয়াল পড়ল বাথরুমের দিকে। তখন কিন্তু জল পড়ার আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। এবার আমি রীতিমতো ভয়ে মুষড়ে পড়লাম। দুরু দুরু বুকে আমার টুলটার কাছে এসে আবার বসলাম। ভয় হয়তো আমার লাগতো না, কিন্তু এত বড় ফ্লোরে আমি একদম একা। চারিদিকে নিস্তব্ধ। চিৎকার করলে কেউ হয়তো আমার গলার আওয়াজও পাবে না। আবার চারিদিকে সব চুপচাপ। হঠাৎ নিস্তব্ধতাকে ভঙ্গ করে লিফটের আওয়াজ শুরু হলো আবার, অর্থাৎ লিফট আবার নিচ থেকে উপরে উঠছে। এবার আমি আমার জায়গা ছেড়ে উঠলাম না। মনকে শক্ত করলাম। কোমরের পিস্তলটাকে হাত দিয়ে চেপে ধরলাম।
লিফট ওপরে উঠছে। আমি ধীরে ধীরে পিস্তল বার করলাম। তারপর সেফটি ক্যাচ সরিয়ে প্রস্তুত হচ্ছি কোনো ভয়াবহ মুহূর্তের জন্য। এবার হয়তো কেউ বেরোবে লিফট থেকে। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। আমি শক্ত হয়ে বসে আছি কাঠের পুতুলের মতো। হঠাৎ দেখলাম একজন সার্জেন্ট লিফট থেকে বেরোলো। আমাদের ডিউটিতে একজন সার্জেন্ট গার্ড দিতে আসেন, ডিউটি ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা সেটা যাচাই করবার জন্য। আমি সার্জেন্টকে দেখে একটু আশ্বস্ত হলাম। আমার মনের সমস্ত ভয় এক নিমেষে কর্পূরের মতো উবে গেল। কিন্তু সার্জেন্টকে দেখার পর থেকে মনের ভিতর কেমন একটা খচখচানি থেকেই গেল। লোকটিকে পুরোপুরি চেনা না হলেও তবে কোথায় যেন ওনাকে দেখেছি, ঠিক মনে করতে পারছি না। উনি আমার সাথে কয়েকটা কথা বলে হ্যান্ডশেক করে ফিরে চললেন লিফটের দিকে। আমি কিন্তু পুরো পাথর হয়ে গেলাম। ওনার শরীরের স্পর্শ এক মুহূর্তে আমাকে সব মনে করিয়ে দিল। কয়েক বছর আগে এক আকস্মিক পথ দুর্ঘটনায় একজন কলকাতা সার্জেন্ট মারা যান। খবরের কাগজে ওনার ছবি বেরিয়েছিল। সেই মুখের সাথে এই সার্জেন্টের মুখের অদ্ভুত মিল। আমি ধীরে ধীরে জ্ঞান হারাতে লাগলাম। আধবোঝা চোখে দেখলাম উনি লিফটের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তারপর একেবারে লিফটের সামনে পৌঁছে আমার দিকে ফিরলেন। মুখে যেন কেমন একটা অদ্ভুত হাসি। আমি জ্ঞান হারালাম। সেবার গরমের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। আমি তখন এমএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ঘটনাটি ঘটে তখনই। আমার বাড়ি আলিপুরদুয়ার। এখানে একটা জঙ্গল আছে, নাম চিলাপাতা ফরেস্ট। সেই জঙ্গলের মাঝখান দিয়ে গিয়েছে স্টেট গভর্নমেন্টের রাস্তা। সালটা 2017। প্রথমত ছুটিতে অনেক দিন পরে বাড়িতে ফিরেছি। দ্বিতীয়ত হাতে সদ্য পেয়েছি একটা স্কুটি। তো সব মিলিয়ে তখন যেন একটা মাধ্যমিক পরীক্ষা শেষের আনন্দ। সেই স্কুটি করেই সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াতাম। তেমনই একদিন 3 বন্ধু মিলে প্ল্যান করলাম চিলাপাতা ফরেস্ট যাওয়ার। এখানে একটু বলে রাখি, আলিপুরদুয়ার থেকে এই জঙ্গলে যাওয়ার 2টো রাস্তা, একটা সোনাপুর হয়ে আর একটা হাসিমারা হয়ে। আমরা প্ল্যান করি ওই হাসিমারা হয়ে জঙ্গলের পথে ঢুকব আর ফেরার সময় সোনাপুর হয়ে ফিরব। তবে এই জঙ্গলের পথে অনেক ভয় আছে। এই রাস্তায় আগে অনেক চুরি, ডাকাতি, খুন, রেপ এসব হয়েছে। গাছের গুঁড়ি ফেলে রাখতো রাস্তায়। অগত্যা না যেতে পেরে গাড়ি থামাতে হতো, আর তখনই ঘটতো অঘটন। তবে সেসব 10-12 বছর আগের কথা, এখন আর অত হয় না। তবে ভয়টা যে একেবারে নেই সে কথাও কেউ হলপ করে বলতে পারে না। জঙ্গলের ভেতরের ওই রাস্তায় কোনো আলোর ব্যবস্থা নেই। শুধু জঙ্গলের মাঝামাঝি একটা বন বিভাগের ওয়াচ টাওয়ার আছে। ঘোরাঘুরি করতে একটু ভালোই বাসি। তার উপর অল্প বয়সের শরীর ও মনের স্বতঃস্ফূর্ততা ঘরে যেন বসে থাকতে দেয় না। তাই মাঝে মধ্যেই এমন বেরিয়ে পড়তাম। এছাড়া যাওয়ার আর একটা কারণও আছে। বহুদিন ধরে লোকের মুখে মুখে একটা গুজব রটে আসছে ওই জায়গাটি নিয়ে। সন্ধ্যের পর ওই রাস্তা ধরে যারা যারা গিয়েছে, গাড়ির হেডলাইটের আলোয় তারা দেখেছে 2জন উলঙ্গ মানুষ যেন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে আসছে গাড়ি থামাতে। তারপর তারা সরাসরি গাড়ির সামনে এসে ধাক্কা খাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই,
মুহূর্তের জন্য চমকে গিয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে দিলেও পরক্ষণেই দেখেছে যে জঙ্গলের রাস্তায় সেই একমাত্র একা, আর কোথাও কেউ নেই, কিংবা আর কোথাও কোনো মানুষ নেই। এই এলাকার অধিকাংশ ড্রাইভার এই দৃশ্যের সাক্ষী। অনেকে বলে যে ওই রাস্তায় আগে অনেক অঘটন ঘটত, তাই অনেক অতৃপ্ত আত্মা নাকি এখনো ওখানে আছে। তবে আমাদের যুক্তিবাদী মন এসব মানতে নারাজ, কিন্তু ভিতর ভিতর কেমন যেন একটা টান কাজ করে অজানাকে জানার, না দেখাকে দেখার। এখানে একটা ঘটনা বলে রাখি। আমাদের যাওয়ার ঠিক 4 দিন আগে আমাদের পাড়ার একজন দাদার কাছে ঘটনাটা শুনলাম। সেও একজন ট্যাক্সি চালক। দাদার বয়স 30-35-এর ভেতর হবে। সেদিন দাদার ড্রপ ভাড়া ছিল শিলিগুড়িতে, তাই প্যাসেঞ্জার নামিয়ে ফাঁকা গাড়ি নিয়ে ফিরছিল। জঙ্গলে ঢোকার কিছু আগে একজন প্যাসেঞ্জার ওঠে গাড়িতে। তার গন্তব্য 8 মাইল নামে একটি জায়গা। গাড়ি ধীরে ধীরে বনের নিশ্ছিদ্র দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে ঢুকে পড়ে। আগেই বলেছি রাস্তায় কোনো আলো নেই, সুতরাং গাড়ির পিছনে বসে থাকা লোকটিকে দাদা ঠিক অনুভব করতে পারছিল না। এত নিস্তব্ধতা মাখানো উপস্থিতি একটা মানুষের কি হতে পারে? এসব চিন্তা করতে করতে গাড়ি নিয়ে প্রায় জঙ্গলের মাঝামাঝি চলে এসেছে সে। যেখানে আছে সেই বন বিভাগের ওয়াচ টাওয়ার। এখানে একটা ইউটার্ন আছে। গুজব অনুসারে সমস্ত অপার্থিব ঘটনা নাকি এখানেই হয়। এবার ওয়াচ টাওয়ারের আলো গাড়ির ভিতরে ঢুকতেই সে ঘাড় ঘোরালো, কিন্তু সেখানে কেউ বসে নেই, অর্থাৎ গাড়িতে সে একা। এই মতো অবস্থায় সে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর গাড়ির স্পিড বাড়িয়ে অনেক কষ্টে শহরে ফেরে। এই ঘটনার পর থেকে টানা 3-4 দিন জ্বর ছিল তার। এসব শুনে আমাদের মনে একটু ভয়ের উদ্রেক হয়েছিল ঠিকই, কিন্তু কৌতূহল ছিল ততোধিক। আমরা 3 বন্ধু, আমি অরিঞ্জয়, শঙ্খদ্বীপ আর শুভদ্বীপ। আমরা ঠিক করি ওই পথ ধরে বিকেলের দিকে বেরিয়ে পড়ব, আর সূর্যের আলো থাকতে থাকতে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। শুভদ্বীপ ভয় পায় বেশি, ও যেতে চাইছিল না, কিন্তু খুব জোর করে তাকে রাজি করালাম। রবিবার দিন দুপুরে খাওয়া দাওয়া সেরে 3টের সময় বের হলাম আমরা। হাসিমারা যেতে 1 ঘন্টা 15 মিনিট লাগে। আমরা 2টো স্কুটিতে ছিলাম, একটায় 1 জন আর একটায় 2 জন। সেদিন বেশ গরম ছিল, তাই হেলমেট খুলে 500 মিটার রান করালাম স্কুটি। বিপদ যখন আসে সব দিক থেকে আসে। সেই দিনই রাস্তায় পুলিশ ধরল, হেলমেট না থাকার কারণে ফাইন করল। সেসব মেটাতে মেটাতে হয়ে গেল অনেকটা দেরি। তারপর জঙ্গলে যখন ঢুকছি, ঘড়িতে দেখলাম 5টা 15 বাজে। জঙ্গল দিয়ে যেতে হবে প্রায় 9 থেকে 10 কিলোমিটার রাস্তা। তারপর একটু পরেই সন্ধে নামবে। সমস্যা আর একটাও আছে, এদিকে জঙ্গলে বেশি স্পিড তোলা যাবে না। মাঝে মাঝেই এদিকে রাস্তায় বন্য প্রাণী চলে আসে, সুতরাং 20 কিলোমিটার পার আওয়ার, এর বেশি গতি তুলতেই পারলাম না। কিছুক্ষণ পর একদম অন্ধকার হয়ে গেল। জঙ্গলের অন্ধকার সাধারণ পরিবেশের অন্ধকারের থেকে একটু অন্যরকম। এই অন্ধকার যেন কেমন জমাট বাঁধা। সেই মুহূর্তে আমাদের একমাত্র সম্বল ছিল আমাদের স্কুটির হেডলাইটগুলো। কিভাবে জানি না, তবে ওই ওয়াচ টাওয়ারের ওখানে ইউটার্নের কাছে আসতেই আমাদের 2টো স্কুটি আলাদা হয়ে গেল। অর্থাৎ আমি আর ওদের স্কুটিটাকে সামনে, পাশে, পিছনে কোথাও দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো ওরা এগিয়ে গেছে, কিন্তু পর মুহূর্তেই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ভুল প্রমাণিত হলাম। দেখলাম ওদের স্কুটিটা আমার থেকে একটু দূরে,
ওরা আমার পিছনে আসছে। এরপর ওরা একটু স্পিড বাড়িয়ে আমার পাশে আসলো। ইতিমধ্যে ওরা দুজনেই কখন হেলমেট পরে নিয়েছে। ঠিক তখনই একটা ভাঙা রাস্তা চলে এলো। আমি ওদেরকে বললাম, আমি আগে যাচ্ছি, তোরা পিছনে আয়, কারণ এই ভাঙাচোরা রাস্তায় দুজন পাশাপাশি যাওয়া নিরাপদ নয়। ওরা যথারীতি মাথা নাড়ল। আমি স্পিড বাড়িয়ে আগে চলে এলাম। খানিকটা এসে পিছনে খেয়াল করতেই দেখলাম তারা পিছনে নেই, তার বদলে আছে ঘুটঘুটে অন্ধকারে ফেলে আসা রাস্তা। ভাবলাম, তাহলে আমি কি একটু এগিয়ে এসেছি, ওদের জন্য কি একটু অপেক্ষা করব? কিন্তু তখনই আমার এই জঙ্গলের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। আমার গায়ে যেন কেমন কাঁটা দিল। আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। 15 মিনিট চলার পর জঙ্গল পার হলো, শুরু হলো জনবসতি। ঠিক সেখানেই রাস্তার পাশে আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম। সেই সাথে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমার দুই বন্ধু একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, তোরা আগে পৌঁছালি কি করে? এই প্রশ্ন শুনে ওরা একটু রেগে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো, 20 মিনিটের রাস্তা আমি 1 ঘন্টা 15 মিনিট লাগালাম কেন? আমি পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কোনো উত্তর দিতে পারলাম না। সেই সাথে ওরা বলল, পুলিশকে ফাইন দেওয়ার পর ওরা রওনা দিয়েছে আমার আগেই। ওদের মত অনুসারে অন্ধকার হওয়ার পর জঙ্গলের রাস্তায় ওদের সাথে আমার আর কোনো দেখা হয়নি। তারপর ওরা বলল, ওরা আমাকে জঙ্গল শুরুর আগেই ওভারটেক করে আগে আগে যাচ্ছিল। এসব শুনে আমার গাটা শিউরে উঠল। আমি হয়তো তখনই অজ্ঞান হয়ে যেতাম। বন্ধুরা সাথে ছিল বলে হয়তো সামলে নিয়েছিলাম। এরপর ওদেরকে সব ঘটনা আমি খুলে বললাম। তবে সেদিন স্কুটি চালিয়ে ফেরার মতো ক্ষমতা আমার আর ছিল না। ওরা স্কুটি চালালো, আমি ওদের একজনের স্কুটিতে বসলাম। বাড়িতে তো ফিরে এলাম, কিন্তু জঙ্গলের রাস্তায় দেখা সেই দুজন যাদের সাথে আমার ইশারায় কথা হয়েছে, তাদের কথা কিছুতেই ভুলতে পারলাম না। এসব চিন্তা ভাবনা চলতে থাকলো অনেক দিন ধরে। তার ফলস্বরূপ আমি পড়লাম এক ভয়ঙ্কর জ্বরে। অনেক দিন ধরে অনেক চিকিৎসার পর সুস্থ হলাম। তারপর জানতে পেরেছিলাম সেদিন নাকি ওই রাস্তায় দুজন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর তাদেরও ছিল ওই একই রকম স্কুটি। আমার তখন সবে 6 বছর বয়স। ঠাকুমা মারা গেলেন, সালটা ছিল 2001। ছোট ছিলাম, তাই ব্যাপারটা তখন অতটা প্রভাব ফেলেনি আমার ওপর। ধীরে ধীরে যত বড় হতে লাগলাম তত ব্যাপারটা উপলব্ধি করলাম। আমাদের দোতলা বাড়ি। ঠাকুমা উপরের তলার একটি ঘরে থাকতেন। উনি মারা যাওয়ার পর ঘরটা প্রায় বন্ধই থাকতো, তেমন বেশি যাতায়াত হতো না ঘরটায়। সালটা ছিল 2011। সেই দিন ঠাকুমার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছিল। সুতরাং বাড়িতে অনেক লোকজন ছিল। মা আমাকে বলল উপরে গিয়ে ঠাকুমার ঘর থেকে ছবিটা নিয়ে আসতে। এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি, তাই মনে কোনো রকম ভয় ছিল না এ বিষয়ে। তো আমি ওপরে গেলাম ঠাকুমার ঘরে। দরজাটা খুলে খাটের ওপর দাঁড়িয়ে দেওয়াল থেকে ঠাকুমার ছবিটা খুলে নিতে হবে, এই ছিল কাজ। যথারীতি দরজা খুলে খাটের ওপর উঠতেই কেমন একটা অনুভূতি হলো। মনে হলো খাটের ওপর যেন কেউ বসে আছে। আমি উঠছি দেখে পাশে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল। ঘরটা একটু অন্ধকার ছিল, দরজা দিয়ে বাইরের আলো ঢুকছিল, আর তাই আমি আর আলো জ্বালাইনি। ভাবলাম চট করে ছবিটা পেরে নেব, ছবি তো দেখাই যাচ্ছে, আলো আর কি কাজে লাগবে। কিন্তু এমন অস্বাভাবিক অনুভূতি হওয়ায় আমি সুইচ চাপলাম আলো জ্বালানোর জন্যে। অদ্ভুতভাবে ঘরের টিউবলাইটটা দপদপ করে উঠে নিভে গেল, আর জ্বলল না। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এক লাফে খাট থেকে নেমে বেরিয়ে যাচ্ছি, এমন সময় শুনলাম শব্দটা।
একটা দীর্ঘশ্বাস, আমার খুব পরিচিত ঠাকুমার দীর্ঘশ্বাস। যখন বেঁচে ছিলেন এমনভাবেই দীর্ঘশ্বাস ফেলতেন। ভয়ে আমি কাঠ হয়ে গেছিলাম। এক মুহূর্তের মধ্যে দৌড়ে নিচে চলে গেলাম। ঘটনাটি কাউকে বলতে পারিনি। হয়তো ছোট মানুষ ভেবে সবাই আমাকে নিয়ে মজাই করত, কিন্তু ঘটল তার ঠিক উল্টোটা। এরপর থেকে বাড়ির সবাই ওই অনুভূতির শিকার হতে লাগলো। আমার মা একদিন সন্ধে দিতে গিয়েছিলেন ওই ঘরে। মাও শুনতে পায় সেই দীর্ঘশ্বাস। এরপর থেকে আমরা বাড়ির কেউ আর ওই ঘরটায় ঢুকতে পারতাম না। বাড়ির সবাই মিলে ঠিক করলো ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজ আরও একবার করতে হবে। পরের ঘটনাটি ঘটল সেই দিন। সেই ভয়াবহ ঘটনা আজও মনে পড়লে ভয়ে আমার রক্ত জল হয়ে যায়। সেই দিন আমি উপরের বাথরুমে স্নান করতে গেছিলাম। নিচে ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজ চলছিল, তাই আমি তাড়াতাড়ি স্নান করে নিচ্ছিলাম নিচে গিয়ে কাজ করব বলে। স্নান করে যেই বেরিয়েছি, ফ্লোরে আমার নজর আটকে গেল একটা ভিজে পায়ের ছাপ। কিন্তু বাথরুমে ঢোকার সময় এমন কিছু দেখিনি আমি। একটু অবাক হলাম, সেই সাথে শুরু হলো ভয়। পরের দৃশ্যটা দেখে দেখলাম সেই ভিজে পায়ের ছাপ ঠাকুমার ঘরের দিকেই গেছে। আমার সমগ্র শরীরে শিহরণ খেলে গেল। তবুও একটা টান অনুভব করলাম। পায়ের ছাপ ধরে ধরে এগিয়ে গেলাম ঘরটির দিকে। এবার ঘরের দরজাটা খুললাম। দেখলাম সারা ঘর ধোয়া ধোয়া হয়ে আছে। ঘরের ভিতরে কেমন ধূপের গন্ধ। যদিও ঘরটা আলো না জ্বালানোর কারণে আবছা অন্ধকার ছিল। ভালো করে লক্ষ্য করতেই দেখলাম চুল ছেড়ে দেয়ালের দিকে মুখ করে বসে আছেন একজন বয়স্কা মহিলা। চুলের রং সম্পূর্ণ সাদা, পরনে একটা সাদা রঙের শাড়ি। সেই সাথে শুনলাম দীর্ঘশ্বাস। আমার দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি ছিল না আর। আমি একটা আর্তনাদ করে মাটিতে পড়ে গেলাম। সেদিন রাতে শুতে অনেকটা দেরি হয়ে গেল। ভাবলাম আজ আর লেখালেখি করব না। একেই স্থান পরিবর্তন, তাই ঘুম আসতে একটু সময় লেগে যাবে। তার উপর যদি বেশি দেরি করে ঘুমাতে, তাহলে ঘুমটাই হয়তো নষ্ট হয়ে যাবে। এইসব ভেবেই মোমবাতির শিখায় যেই না ফু দিয়েছি, এমন সময় হঠাৎ কে যেন বলে উঠল, কি গো দাদা বাবু, এখানে কি মনে করে? কি মনে করে এখানে? ততক্ষণে ঘরটা অন্ধকার হয়ে গেছে। সেই অন্ধকারে কে কথা বলছে সেটা আন্দাজ করা না গেলেও আওয়াজটি যে কোন দিক থেকে আসছে সেটা বেশ আন্দাজ করা যায়। এবার একটু বলে রাখি, আমি পশ্চিম মেদিনীপুরের একটা গ্রামে আছি। গ্রামটির নাম হরিণকানালি। খুব ছোট্ট একটা গ্রাম, হাতে গোনা কিছু লোকের বসবাস। এদিকটাতে রাস্তার ধারে মাঝে মাঝেই এমন ছোটোখাটো জঙ্গল দেখা যায়। এক বিশেষ কাজে আমাকে সেদিন ওই গ্রামে রাত কাটাতে হয়। কাজটি কি এবং কেনই বা এখানে এলাম, সেসব আজকের গল্পের কোনো অংশ নয়, তাই সেসব বলে সময় নষ্ট করতে চাই না। একটা দোচালা ঘর, ঘরটি একটা ছোট্ট জঙ্গলের মধ্যে, এবং ঘটনাচক্রে আমি ওখানে একা। এবার ঘটনায় আসা যাক। কি গো দাদা বাবু, এখানে কি মনে করে? কি মনে করে এখানে? তো ঘরের এক কোণ থেকে আওয়াজটা এলো। আমার জায়গায় অন্য কেউ থাকলে খুব যে সুস্থ স্বাভাবিক থাকতো সেটা হলপ করে বলা যায় না। যেহেতু আমি একজন ফরেস্ট অফিসার, কাজের সূত্রে এমন অনেক জঙ্গলে থাকতে হয়েছে, তো আমি তেমন ঘাবড়ালাম না। আবার শোনা গেল, খেলা, আমাকে শুনতে পাচ্ছেন না? আমি এই যে আমার আওয়াজ পাচ্ছেন না? পাবেন পাবেন, নিশ্চয়ই পাবেন। সত্যি বলতে ঘটনার আকস্মিকতা এতই বেশি, কেমন যেন আটকে গিয়েছিলাম। তাই মুখ থেকে কোনো উত্তর বেরোচ্ছিল না। আমাকে নিরুত্তর দেখে আবার সে বলল, বুঝতে পারছি, আসলে ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন।
আসলে আমি তো আর যা বলে আর কি আপনাদের ভাষায় বুঝতেই পারছেন। কিন্তু আমি সকলের সাথে কথা বলতে চাই না। এই কিন্তু কিন্তু আপনাকে দেখে কেমন যেন একটা সাহস পেলাম। মনে হলো আপনি আপনি বেশ একটু সাহসী। তবে এখন দেখছি আপনি কেমন মুষড়ে পড়েছেন। তা আমার না একটা আর্জি আছে, শুনবেন? শুনবেন নাকি? শুনুন না, শুনুন শুনুন। ওই যে ঘরের পেছনে একটা লম্বু গাছ আছে, ওটার নিচে একটু 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 খোঁড়াখুড়ি করলে একটা একটা বাবা বাক্স পাবেন। হ্যাঁ, একটা বাক্স, ছোট বাক্স। ওটার ভেতর একটা ছোট্ট পয়সা আছে। একটাই ছোট পয়সা। ওটা একটু বার করে জলে ফেলে দেবেন। হ্যাঁ, পারবেন তো? পারবেন আপনি, আমি জানি আপনি পারবেন। আপনি পারবেন। আসলে কি জানেন, ওটার জন্যই আমি এখনো ঘুরে বেড়াচ্ছি। আমি তো আসলে চোর ছিলাম। এক ইংরেজ পুলিশের কাছ থেকে চুরি করেছিলাম ওইটা। পুলিশের কাছ থেকে চুরি, বুঝতে পারছেন তো? কিন্তু তখন ওটা খরচ করা হয়নি। তারপর ইচ্ছে হলো যে ওটা একটু সংরক্ষণ করি। কি জানি সুরের মাথায় কি বুদ্ধি আসলো। তারপর একদিন আমার ভয়ানক দুর্ঘটনা ঘটলো। আর তারপর আমি ওই আর কি যা হয়। কিন্তু তার আগে একদিন আমি ওই গাছের নিচে ওইটা পুঁতি রাখিছিলাম। আর সেটাই হলো আমার কাল। সেইটাই কাল, এখনো ঘুষি আমি। অদ্ভুতভাবে লোকটি যত সময় কথা বলল, আমি তার মাঝে কোনো কথা বলার সুযোগই পেলাম না। এখানে সুযোগ বললে হয়তো একটু ভুল বলা হবে। হয়তো আমি কোনো সাহসও সঞ্চয় করতে পারিনি। অবশেষে না থাকতে পেরে দেশলাইটা ঠুকলাম। দেখলাম পুরো ঘরটায় ফাঁকা, ঘরের কোথাও কেউ নেই। পরদিন অবশ্য গাছের নিচে একটু খোঁড়াখুড়ি করেছিলাম, কিন্তু কিছুই পাইনি। এই ঘটনার আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। জানি এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ঘটনা সম্পূর্ণ কাকতালীয়, সম্পূর্ণ অবিশ্বাস্য। তাই বিশ্বাস করার জন্য কাউকে জোর করব না। ছোট থেকে বড় হয়েছি দাদুর সাথে খেলা করে, দাদুর মুখে গল্প শুনে। কিন্তু একটু বড় হতেই দাদু তার জীবনের একটা ভয়াবহ ঘটনা বলেছিলেন। সেদিনটার কথা এখনো আমার মনে আছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। ঘড়িতে তখন রাত 10টা। আমি খাটে বসে পড়ছি। দাদু এসে আমার পাশে বসে বললেন, শোন দাদু ভাই, আমার জীবনের একটা ঘটনা তোকে আজ বলি। এই ঘটনা আজ পর্যন্ত কাউকে আমি বলতে পারিনি। আজ না হয় কাল আমার দিন ফুরাবে, তার আগে আমি ঘটনাটা তোকে বলে দিয়ে যেতে চাই। না হলে ঠিক শান্তি পাবো না। ঘটনাটি তখন আমার বয়স কম, এই ধর 70-এর দশকের ঘটনা। তখন আমার কর্মস্থল ছিল রিষড়া, কিন্তু আমি থাকতাম কোন্নগর। তখনকার আমলে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, যানবাহন ছিল অল্প, এবং তখন টেলিফোনেরও এত প্রচলন হয়নি।
কোনো খবর পাঠাতে গেলে চিঠি টেলিগ্রামই ছিল ভরসা। সেই সময় আমার এক কাকা ছিলেন, তিনি থাকতেন বর্ধমানে। তিন কুলে তার তেমন কেউ ছিল না। মাঝে মাঝে আমাকে চিঠি লিখতেন, আমিও তার উত্তরস্বরূপ কাকার খোঁজ খবর নিয়ে চিঠি পাঠাতাম। একদিন আমি অফিস থেকে সবে ফিরেছি, মানে রিসরায় আমার যে ভাড়া বাড়ি আছে সেখানে। দেখি পাশের বাড়ির ভদ্রলোক আমার জন্য অপেক্ষা করছেন। আমি আসতেই তিনি জানালেন এক মাঝবয়সী ভদ্রলোক নাকি আমার সাথে দেখা করতে এসেছিলেন। মাথায় কাঁচা পাকা চুল, তার ভিতর কিছু অংশ জুড়ে টাক পড়েছে, উচ্চতায় খাটো ছিলেন এবং পরনে ছিল ধুতি পাঞ্জাবি। আমার ঘরের একটা চাবি আমার প্রতিবেশী ভদ্রলোকের কাছে থাকতো, তাই আমার অনুপস্থিতিতে তিনি সেই মাঝবয়সী ভদ্রলোককে আমার ঘরে বসিয়েছিলেন। এরপর আমার প্রতিবেশী জানালেন সেই মাঝবয়সী ভদ্রলোক আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বর্ধমান যেতে বলেছেন। খুব গুরুত্বপূর্ণ দরকার আছে নাকি, আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে গিয়ে দেখা করি। এত সময় আমার প্রতিবেশীর সঙ্গে বাইরের উঠানে দাঁড়িয়ে কথা হচ্ছিল। এবার আমি দরজা খুলে ঘরে ঢুকলাম। বিছানার ওপর একটা ব্যাগ রাখা। ইতিমধ্যে আমি বুঝে গেছিলাম ওই মাঝবয়সী ভদ্রলোক হলো আমার সেই কাকা। তারপর ব্যাগের ওপরে বর্ধমানের ঠিকানা দেখে আমার আন্দাজ যে সঠিক সেটা বুঝতে পারলাম। ব্যাগটা খুলে দেখলাম তাতে বেশ কিছু টাকা রয়েছে। মনে মনে বুঝলাম কাকা নির্ঘাত ব্যাগ ফেলে রেখে গেছে ভুল করে। আমি আর দেরি করলাম না, পরদিনই বর্ধমান যাব বলে ঠিক করে নিলাম। পরদিন সকালে উঠে রওনা দিলাম কাকার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু চিঠি আদান প্রদান হতোই, তাই ঠিকানা আগে থেকেই আমার কাছে ছিল, সুতরাং কাকার বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। তবে সেখানে গিয়ে যা জানতে পারলাম, আজও সে কথা মনে করলে আমার হাড় হিম হয়ে যায়। শুনলাম নিহার রঞ্জন বাবু, মানে আমার কাকা, 3 দিন আগেই নাকি মারা গেছেন। তখন আমার মনের অবস্থা যে কি সেটা বর্ণনা করে বোঝানো যায় না। এরপর ভারাক্রান্ত মন এবং একাধিক প্রশ্ন নিয়ে আমি ফিরে এলাম। সেদিন রাতে স্বপ্ন দেখলাম। স্বপ্নে একটা সাদা ধুতি পাঞ্জাবি পরে কাকা এসে দাঁড়িয়েছে আমার সামনে। তারপর তিনি বললেন, স্বপন, আমার অন্তিম ক্রিয়া সম্পন্ন করো, আমি এখানে ভালো নেই, আর টাকাটা তুমি তোমার কাছে রেখো, ভবিষ্যতে হয়তো তোমার কাজে আসবে। ঘটনাটা আমার মামার কাছে শোনা। মামা তখন সদ্য চাকরি পেয়ে বিয়ে করেছে। যেহেতু তখনকার দিনে সরকারি চাকরিতে মাইনে খুবই কম ছিল, তাই মামির বাবা বিয়েতে রাজি ছিল না। কিন্তু মামা মামির প্রেম অনেক দিনের, তাই বিয়েটা দিতেই হলো। কিন্তু মামির বাবা বিয়েতে কোনো আসবাব দেননি। এদিকে মামা বাড়ি থেকেও কিছু চাওয়া হয়নি। অগত্যা মামা একটা খাট আর একটা আলমারি কম দামে, যাকে বলে আর কি সেকেন্ড হ্যান্ড, কোনো রকম কিছুদিন কাজ চালানোর জন্য কিনেছিলেন। বিয়ের পরপরই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেল।
রাতের বেলা খাটে শোয়ার সময় মামির সবসময় মনে হতো কেউ যেন খাটের নিচে বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। উকি মেরে দেখতে গেলে কাউকে দেখা যেত না। তারপর মামি ঘরে একা থাকলে মামি অন্য কারোর উপস্থিতি অর্থাৎ অশরীরীর উপস্থিতি টের পেত, কিন্তু কাউকে সে দেখতে পেত না। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘরে এসে যে দৃশ্য মামি দেখেছিল তাতে সে চমকে গিয়েছিল। মামির খাটের ওপর অচেনা এক মহিলা শুয়ে আছে। মামি তৎক্ষণাৎ দৌড়ে নিচে চলে যায় দিদাকে ডেকে আনার জন্য। কিন্তু দিদাকে নিয়ে যখন মামি আবার ঘরে ফিরে এলো তখন ঘরটি সম্পূর্ণ ফাঁকা, কোথাও কেউ নেই। সকলে ভাবতে লাগলো মামির হয়তো মাথার ব্যামো হয়েছে। এদিকে মামি দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছিল। একদিন বাড়ির কাজের মেয়ে ময়না ঘর মুছতে গিয়ে দেখল মামি ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সকলে ধরে বেঁধে মামিকে ডাক্তারের কাছে নিয়ে গেল। জ্ঞান ফিরতেই মামি বলল মামি নাকি সকালে চোখ খুলেই কোনো এক মহিলাকে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছিল, যার চোখের জায়গাটা কেউ যেন উপড়ে নিয়েছে। পড়ে আছে শুধু দুটো কালো গর্ত। এবার বাড়ির অন্য লোকেরা মামিকে সত্যি সত্যি পাগল বলে ভাবতে শুরু করলো। মামিকে সেবার বাড়ির সবার জোড়াজুড়িতে তার বাপের বাড়ি রেখে আসা হলো। কিছুদিন কেটে গেল। মামা একদিন রাতে শুয়ে আছে। বই পড়তে পড়তে কেমন যেন একটা ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ একটা কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো খাটটার একটা ছত্রি ভেঙে পড়ল মাটিতে। এমনিতেই কম দামের খাট, তাই টেকসই যে হবে না সে কথা জানাই ছিল। মামা টর্চটা জ্বালিয়ে যেদিক থেকে আওয়াজটা এলো সেদিকে দেখতে গেল। যা দেখলো তার বর্ণনা দিতে গিয়ে আজও আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা জলের স্রোত নেমে যাচ্ছে। আমার গা ঘেমে উঠছে অকারণেই। টর্চের আলোতে দেখি একজন মহিলা খাটের পাশে বসে আমার দিকে রাগের দৃষ্টিতে দেখছে। তার মুখে অজস্র ক্ষত। হঠাৎ মহিলাটি বীভৎস জোরে কাঁদতে শুরু করলো। সে আওয়াজ আমার সহ্য হলো না। কোনো মতে ঘর থেকে দৌড়ে পালালাম। নিচে গিয়ে মাকে সব বললাম। আমার দাদু আর্মিতে ছিলেন, তাই তিনি খুবই সাহসী। এসব কথা তিনি বিশ্বাস করেননি। তার মনে হয়েছিল মামির সাথে থেকে থেকে মামারও মাথাটা গিয়েছে। দিদা একটু হলেও বিশ্বাস করেছিলেন মামাকে। পরের দিন দিদা আর মামা যে দোকানটা থেকে খাটটা কেনা হয়েছিল সেখানে গিয়েছিল। জানা গিয়েছিল যে ওই খাটটা এক পুরোহিত বিক্রি করেছিল। খোঁজ করে পুরোহিতের বাড়িটা পাওয়া গেল। তার কাছে গিয়ে জানা গেল এক জনৈক ব্যক্তি তার বউয়ের শ্রাদ্ধতে নাকি এই খাটটি ওনাকে দান করেছিলেন। এবার মামা তার বন্ধু বান্ধবদের মারফত খোঁজ লাগিয়ে দিল। খোঁজ নিয়ে যা জানা গেল তা হলো এইরূপ: সেই ব্যক্তির স্ত্রীর মৃত্যু নাকি স্বাভাবিক নয়, গলায় দড়ি দিয়ে মারা গেছিল সে। আর তার বিরুদ্ধে নাকি চলছে কেস বধূ নির্যাতনের। এইসব কিছু জানবার পর মামা খাটটা আবার সেই দোকানে বিক্রি করে দিল। মামিকেও ফিরিয়ে আনলো।
মামি অনেকটাই ততদিনে স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিছুদিন পর মামা বদলি হয়ে পুরুলিয়া চলে যায়, সঙ্গে মামিকেও নিয়ে যায়। এভাবে প্রায় 10 বছর কেটে গেল। মামি একদিন স্নান সেরে চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নার সামনে এলো। হঠাৎ একজন মহিলার প্রতিচ্ছবি দেখতে পেল আয়নায়। সেই চেনা মুখ, 10 বছর আগের সেই চেনা, কাটা ছেঁড়া, জর্জরিত, বিধ্বস্ত মুখ। তবে একটা পার্থক্য লক্ষ্য করা গেল। সে মুখটা বিধ্বস্ত হলেও এবার ততটা হিংস্র ছিল না। বেশ শান্ত, সমাহিত। হালকা হাসি দিয়ে সেই ছবি মিলিয়ে গেল। মামা বাড়িতে ফিরলে মামি মামাকে সব খুলে বলল। কিছুদিন পর খবরের কাগজ পড়তে পড়তে একটা খবরে মামার চোখ আটকে গেল। যে ভদ্রলোকের খাটটা মামা কিনেছিল তার যাবজ্জীবন জেল হয়েছে। তার বিরুদ্ধে করা বধূ নির্যাতনের মামলাতে সে হেরে গেছে। এই ঘটনার পরে এখন অনেক বছর কেটে গেছে। কিন্তু মামি কখনো আর সে মহিলার দেখা পায়নি। মনোরমা দেবী আর যাই হোক না কেন দুর্বল হৃদয়ের কিন্তু ছিলেন না। অল্প বয়সে 9টা সন্তানের মা হওয়া কোনো মুখের কথা না। আজ থেকে 50 বছর আগের ঘটনা বলছি। আজও এই ঘটনা কাউকে বলতে গেলে গা হাত পা শিউরে ওঠে। 1965 সালে আজকের মতো উন্নত ছিল না চিকিৎসা বিজ্ঞান। তখন সামান্যতম রোগে আক্রান্ত রোগীদেরও মৃত্যু হতো চিকিৎসার অভাবে। তাই যখন মনোরমা দেবীর কনিষ্ঠ কন্যা ডিপথেরিয়া নামক এক রোগের শিকার হলো, সে নিজের মাথা ঠিক রাখতে পারলেন না। নিজের 2 বছরের কচি শিশুর মৃত্যু তিনি দেখতে পারবেন না। তাই ঘরের সমস্ত বাধা ভেদ করে এক গৃহবধূর পায়ের শিকল ছিঁড়ে তিনি নিজে নিয়ে গেলেন তার কন্যাকে হাসপাতালে। সেই তখনকার দিনের রেল হাসপাতাল। অবস্থা খুব একটা ভালো না, তবে মনোরমার জানার মধ্যে এখানেই একমাত্র উপায় তার শিশু কন্যাকে বাঁচিয়ে তোলার। হাসপাতালে নিয়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে তার কন্যাকে এমার্জেন্সি কক্ষতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মনোরমা দেবীকে জানালো যে ওনার মেয়ে ডিপথেরিয়াতে আক্রান্ত। তার এইরূপ পরিস্থিতিতে তাকে 3-4 দিন হাসপাতালে তো থাকতেই হবে। যেহেতু রোগী একটি শিশু, তাই তার মা অর্থাৎ মনোরমাকেও হাসপাতালে থাকতে হবে। এক মায়ের কাছে তার সন্তানের জীবনের চেয়ে বেশি জরুরি আর কিছু হয় না। তাই উনি সরাসরি রাজি হয়ে গেলেন হাসপাতালের এক বেডে 5 দিন কাটাতে। প্রথম রাতের ঘটনা। রাত তখন প্রায় 1:30 বাজে। মনোরমা দেবীর ঘুম হঠাৎ ভেঙে যায় এবং তিনি বুঝতে পারেন এক দুঃসাধ্য বিশ্রী গন্ধ যেন তার চারিদিকে ঘুরঘুর করছে। তিনি নাক মুখ 2 হাতে বন্ধ করে উঠে বসলেন। চারিপাশটা একটু ভালো করে দেখলেন এবং খানিকক্ষণ বাদে তিনি বুঝলেন যেমন অদ্ভুতভাবে গন্ধটা এসেছিল, ঠিক তেমনি অদ্ভুতভাবে কোথায় যেন উধাও হয়ে গেছে। বেশি কিছু না ভেবে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। আজ দ্বিতীয় রাত। রাত প্রায় 2টো বাজে। মনোরমা
মনোরমা দেবী তখন নিজের মেয়েকে দুধ খাইয়ে নিজের ওয়ার্ডে ফিরছিলেন। হঠাৎ উনি ওয়ার্ডের দরজার মুখে দাঁড়িয়ে দেখলেন যেন এক ছায়ামূর্তি ওনার বেডের কাছে দাঁড়িয়ে আছে। জালনার জাল দিয়ে ছেকে আসা চাঁদের আলোয় তিনি এই দৃশ্য অবাক হয়ে দেখছিলেন এবং কত সময় যে সেভাবে দাঁড়িয়েছিলেন তার ঠিক নেই। ঘোর কাটতেই তিনি সাহস করে ওয়ার্ডের লাইটটা অন করে দিলেন এবং সেই সাথে আশ্চর্য হলেন বিস্তর। সেখানে আর কেউ নেই। তিনি ধরেই নিলেন যে হয়তো তিনি ভুল দেখেছেন, কিন্তু তবুও মনের কোণে কিসের যেন একটা সংশয় থেকেই গেল। এসব ভাবতে ভাবতে সেদিন তিনি ঘুমিয়ে পড়লেন। আজ তৃতীয় রাত। শত চেষ্টা করেও আজ উনি আর ঘুমোতে পারছেন না। ডাক্তারবাবু বলেছেন যে মেয়ের শারীরিক অবস্থাতে উন্নতি দেখা দিয়েছে এবং খুব জলদি উনি তাকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন। মনে আনন্দ একটা আছে, তবে তার সঙ্গে মিশে আছে এক অদ্ভুত অস্থিরতা, যেটা তাকে প্রতি মুহূর্তে যেন বশ করতে চায়। গতকাল রাতের সেই ছায়া মানবের মূর্তি তিনি কিছুতেই ভুলতে পারছেন না। যতবারই চোখ বন্ধ করেন সেই ছায়া মূর্তি দেখে ভয়ে শিউরে ওঠে, সেই সাথে কেটে যায় তার ঘুমের রেশ। এসব ভাবতে ভাবতে কখন যেন ওনার চোখটা একটু লেগে এসেছিল, তবে সেই ঘুম বেশিক্ষণ হলো না। আবার বাজলো রাত 2টো এবং সেই সাথে শুরু হলো সেই বিশ্রী গন্ধ। এবার গন্ধটা পুরো ওয়ার্ডে ছড়িয়ে পড়তে লাগলো। গন্ধটাতে বেশি গা না করে উনি আবার ঘুমানোর চেষ্টা করলেন। ঘুমের মধ্যে তিনি রীতিমতো অনুভব করলেন ধীরে ধীরে কেউ যেন তার পাটাকে উপরের দিকে ঠেলছে। এবার তিনি শুনতে পেলেন যেন ये मेरा बेड है, इसे जल्दी खाली करो। কারুর একটা আওয়াজ, হ্যাঁ কারুর একটা আওয়াজ যেন ফিসফিস করে ভেসে আসছে তার কানে। ये मेरा बेड है, इसे जल्दी खाली करो। বিরক্ত হয়ে এবার তিনি উঠে বসলেন এবং সেই সাথে দেখতে পেলেন পায়ের কাছে একজন মহিলা দাঁড়িয়ে। মুখটা অস্পষ্ট, তবুও বোঝা যায় সেটি একটা মেয়ে। কিন্তু তার আওয়াজটা কেমন যেন একটা অদ্ভুত। চোখটা এবার এক হাত দিয়ে মুছতেই মনোরমা দেবীর শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। শিরদাঁড়া যেন শিউরে উঠল। নিজের চোখের ওপর তার আর কোনো বিশ্বাস নেই। কিছুতেই সে আর বিশ্বাস করতে পারছে না সে যা দেখছে সেটা আদতেও সত্যি কিনা। ওনার সামনেই দাঁড়িয়ে আছে এক মহিলা, কিন্তু তার সমস্ত দেহ ঝলসে গেছে আগুনে। এক পাশের চোখের সাদা অংশটা গলে পড়ছে বাইরের দিকে, আর এক পাশের কানটা নেই। মাথার চুলগুলো পুড়ে ঝরে ঝরে পড়ছে, আর সেই সাথে আসছে অসহ্য করে দেওয়া মরা পচা গন্ধ। ভয়ে আতঙ্কে মনোরমা দেবী আর্তনাদ করে জ্ঞান হারালেন। জ্ঞান ফিরল ওনার সকালে। পাশেই দেখতে পেলেন নার্স বসে আছে। উনি হুড়মুড় করে উঠে বসলেন এবং গত রাতের সমস্ত ঘটনা নার্সকে খুলে বললেন।
নার্স কিন্তু কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল ওনার মুখের দিকে। তারপর যা বলল তা হলো এইরূপ। আসলে যে বেডটা মনোরমা দেবীকে দেওয়া হয়, সেই বেডটাতে তার আগে আর একজন পেশেন্ট ছিলেন, যে কিনা পড়ে মারা যায়। দীর্ঘ 15 দিন ধরে সে প্রচুর যন্ত্রণা ভোগ করে শেষে মারা যায়। তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে পুড়িয়ে মেরেছে। যেদিন মনোরমা দেবী তার মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন, সেই দিনই ওই আগুনে পুড়ে যাওয়া রোগীর মৃত্যু হয় এবং বেডের অভাবে মনোরমা দেবীকে ওই বেডেই থাকতে দেওয়া হয়, যে বেডে কিনা সেই পুড়ে যাওয়া রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এই কথা শুনে মনোরমা দেবীর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা জলের স্রোত নেমে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের কন্যাকে নিয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে প্রস্থান করেছিলেন। পরে শোনা যায় সেই বেডটাকে নাকি মর্গে শিফট করা হয়েছে, কারণ তাতে নাকি কোনো পেশেন্টকে রাখা যায় না।